নেই, যেখানে পরাজিত দলও জয়ী দলের বিরুদ্ধে অন্তত দখলদারির অভিযোগ নিয়ে আসেন না, সেই উত্তরপ্রদেশ বিহারেও আজকে 7 দফায় নির্বাচন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির অতীতে যা আমরা দেখেছি তার থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গায় বেরোতে পারলাম না। আর আরো একটি বড় বিষয় হচ্ছে, আজকের একদিকে যেরকম ভোট ঘোষণা চলেছে, অন্যদিকে দিকে দিকে তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সংবাদ মাধ্যমে খবর উঠে আসছে যে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর সামনে রেখে নির্বাচন করানো যাবে না, কেন্দ্রীয় বাহিনী 15 দিন পর চলে যাবে, তারপর আপনাদের কি হবে চিন্তা করে দেখুন বিজেপিকে ভোট দিলে। এমনকি একজন দায়িত্বশীল মানুষ যিনি বিধায়ক বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, তিনিও বলে দিয়েছেন, এবার লোকসভার প্রার্থী, তো এই যে লোকসভার প্রার্থী যদি সরাসরি শাসক দলের পশ্চিমবঙ্গে এসে বলেন যে 15 দিনের পরে কি হবে সেটা বুঝে নিতে হবে, কাউকে বাঁচাতে পারবে না, তাহলে সেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই রাজ্যে সুস্থ স্বাভাবিক নির্বাচন করবার পরিস্থিতি আছে কিনা সেটা মানুষ দেখতে পাচ্ছে। শুধু কোনো বিধায়ক নয়, তৃণমূল কংগ্রেস প্রতিবারের মতো এবারেও ওই পাহাড় থেকে সাগরে একই হুমকি চালিয়ে যাচ্ছে যে নির্বাচন তো শেষ, নির্বাচন শেষের পরে আর কতদিন কেন্দ্রীয় বাহিনী বাঁচিয়ে রাখবে, কে কাকে ভোট দিয়েছে আমরা জানতে পারবো। আগে নির্বাচনে যেরকম বলা হতো যে বুথে আমরা লিড পাবো সেখানেই উন্নয়ন হবে, সেখানেই আপনারা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো দখলদারি করে ফেলে, সেটার নামও দিয়ে বলে যে এখানে আর কোনো আমরা কাজ করতে পারবো না, জল আসবে না। এ তো প্রতিবারই নির্বাচনে হয়, স্থানীয় নির্বাচনে, কিন্তু এই নির্বাচনে যে ধারাবাহিকভাবে এই প্রচার চলেছে গ্রামগঞ্জে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসের যাবার বেলা এসে গেছে, তৃণমূল কংগ্রেসের দিন শেষ। তৃণমূল কংগ্রেস জানে যে পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রাজ্ঞ অধ্যাপক সাংসদ অধ্যাপক সৌগত রায়, তিনি পর্যন্ত বলেছেন মাত্র কিছুদিন আগে, যিনি দমদমে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, অতীতে কোনো প্রার্থী তৃতীয়বারের দমদমে জিতেছেন এই নজির নেই, তিনিও বলেছেন যে এবারে নির্বাচনের টিকিট পেলে জিততে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরাজয়ের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে এবং তার জন্য এই কদর্য ভাষায় বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছে। এটা কার্যত পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গের একটা ফেস লস হচ্ছে। এমনিতেই ভোট পরবর্তী হিংসা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষ দেখেনি। ভোটের সময় যে ভাষায় আক্রমণ চলেছে একে অন্যকে, এটাও খুব একটা সুস্থকর বিষয় নয়, এটা চলছে। কিন্তু এই যে হুমকি, প্রাণনাশের হুমকি, মেরে ফেলার হুমকি, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়ার হুমকির মধ্যে দিয়ে একটা নির্বাচন প্রক্রিয়া যে যাচ্ছে, আমার মনে হয় এই যে দীর্ঘদিন ধরে চলায় যে নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই যারা ভোট কর্মী আছেন, বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী আছেন, রাজনৈতিক নেতারা আছেন, তাদের ওজন কমবে, সাংবাদিকদেরও কমবে, গায়ের রং কিছুটা কালো হবে। এগুলোর পরেও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই ভোট, তাতে সামিল হতে পারবেন। আমরা মনে করি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণই হতে পারে, তবে আমাদের নির্বাচন কমিশনের কাছে এটা আমরাও আগে জানিয়েছি দাবি, এবং আমরা এটাও বলছি যে শুধুমাত্র যদি রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে ফোর্সের ডিপ্লয়মেন্ট হয় এবং নির্বাচন কমিশন যে ফোর্স পাঠাবেন তারা যেখানে থাকবেন তাদের জায়গাগুলোও যাতে সুরক্ষিত থাকে এবং সেখানে ট্রেসপাসার যাতে না যেতে পারে, সেই বিষয়টাকেও নিশ্চিত করবার দায়িত্ব আজকে নির্বাচন কমিশনকে নিতে হবে। ব্যাস। শোভিতবাবু, যেহেতু দীর্ঘ সময় ধরে একটা নির্বাচন প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে, কারণ 19 এপ্রিল থেকে ফল প্রকাশ 4 জুন, একটা প্রশ্ন বারবার ওঠে স্ট্রং রুম যেখানে ইভিএম রাখা হবে, সেই স্ট্রং রুম নিয়ে কি আপনারা বিশেষ? দেখুন, আমাদের নির্দিষ্ট যে স্ট্র্যাটেজি আছে সেটা সংবাদ মাধ্যমে বলার জন্য নয়।
আমরা ঘরপোড়া গরু, যেখানে যেখানে আমরা অতীতে মার খেয়েছি সেই বিষয়গুলোকে ওপরে আমাদের একদম পুরো সেনদৃষ্টি আছে। এবং একই সঙ্গে বলছি যে এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করতে যেরকম নির্বাচন কমিশনও বদ্ধপরিকর, আমরাও এই মুহূর্তে দেশের মানুষ যে দলকে এই টানা তৃতীয়বারের জন্য শাসন পরিচালনার দায়িত্বভার দিতে চলেছে, আমরাও বিষয়টির উপরে নজর রাখবো যাতে স্ট্রং রুমকে সুরক্ষিত রাখা যায়। তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা চ্যালেঞ্জ। সবিতা, কুণালদা বলছেন যে লোকসভায় বাম কংগ্রেস শূন্য পাবে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই পাবে 37 থেকে 38টি আসন। কুণাল ঘোষ বলেছে। আমি তো শুনেছি 42 নয়, ওরা 44টা আসন পাবে। স্বপ্নের খিচুড়িতে যদি কেউ চামচের পর চামচ ঘি মেশাতে থাকে তাহলে তো কিছু করার নেই। স্বপ্ন দেখা ভালো, হতে শরীর ও মন ভালো থাকে। তবে এ ধরনের কথা বলেও আজকে স্থানীয় কর্মীদের উজ্জীবিত করতে পারছেন না। বরঞ্চ এই প্রশ্নটা ওই জুন মাসের 6-7 তারিখ নাগাদ ওকেও করবেন, আমাদেরও করবেন। তখন কে কি অবস্থায় থাকে দেখা যাবে। আজকে কমিশনের মুখে বারবার শোনা গেল হিংসা রক্ষার কথা, এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলছেন যে কোনো মূল্যে হিংসা মুক্ত নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। ভোটে হিংসার কোন স্থান নেই, বেশি শক্তিকে নিয়ন্ত্রণ করতে এই ভোটে কমিশন সব রকম ব্যবস্থা নিচ্ছে। ভোটের আগে, ভোটের পরে, ভোটের দিন কোনোভাবে হিংসা বরদাস্ত করা হবে না। দেখুন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে প্রতি 5 বছর অন্তর একটা সরকারের পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু ভারতবর্ষের মানুষের সামনে শুধু নয়, পৃথিবীর কাছে একটা বড় দৃষ্টান্ত। দু একটি বিচ্ছিন্ন রাজ্য ছাড়া এবং সুস্থ স্বাভাবিক সমাজই অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত, রক্তপাতহীন নির্বাচন চায়। নির্বাচন কমিশনও চাইছে, রাজ্যপালও বার্তা দিচ্ছেন। এবং আমরা তো বলছি যে নির্বাচন অবাধ হোক, কারণ যে জায়গায় ধারাবাহিকভাবে বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসছে, যদি গুজরাতেই ধরেন, কোনোদিন শুনেছেন কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি থান কাপড় বিতরণ করেছে, বুথ দখল করেছে, কংগ্রেসের কর্মী কোনো খুন হয়েছে? উত্তরপ্রদেশে এই অভিযোগ আছে। বা যেখানে বিজেপি হেরে গেছে, যে রাজ্যে বিজেপি পরাজিত হয়েছে, সেখানে বিজেপি এই অভিযোগ করেছে মানুষের সামনে, সেই প্রদেশের বিজেপি, যে কংগ্রেস কার্যত পেশি শক্তির বলে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন জিতেছে, আমাদের কর্মী খুন হয়েছে। এই অভিযোগ পশ্চিমবঙ্গের বাইরে কার্যত আর শোনা যাচ্ছে না। শুধু পেশি শক্তি নয়, নির্বাচনের টাকার অপব্যবহার রুখতেও এবার কমিশন করা। জিএসটি, এক্সাইজ, ইনকাম ট্যাক্স, এনসিবি, কাস্টমস, ব্যাংক, বিএসএফ, এসএসবি, এই ধরনের সমস্ত এজেন্সিকে টাকা যাতে কেউ ছড়াতে না পারে, ভোটের জন্য কালো টাকা লেনদেন নিয়ে আশঙ্কা কমিশনের রয়েছে, এবং তা নিয়ে তারা এবারে অনেকগুলো এজেন্সিকে তারা মাঠে নামাচ্ছে যাতে টাকা লেনদেন নিয়ন্ত্রিত হয়। নির্বাচন কমিশন একটা সুস্থ, স্বাভাবিক এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা মানুষকে উপহার দিতে চাইছে। তার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিচ্ছে এবং বেশ কিছু তাদের পরিকল্পনার কথা মানুষের সামনে রেখেছে। এগুলো বাস্তবায়িত হোক, এটাই আমরা চাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 7 দফা নির্বাচনের যুক্তি কি, এর কি কোনো প্রয়োজন ছিল আদৌ? প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে। তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সাংবাদিকদের কাছে প্রশ্ন করে কি লাভ? নির্বাচন কমিশনারকে গিয়ে প্রশ্ন করুন। আর যখন প্রশ্ন করতে যাবেন তখন ওই 21 সালের পর থেকে, 21-এর 2রা মে থেকে যে 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, সেটাও সঙ্গে করে নিয়ে যাবেন। তৃণমূল সব জায়গায় প্রচার করছে, যে ট্রেনে, বাসে, রেডিওতে প্রচার করছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তাতে কি হয়েছে, দিদিমণি তো রয়েছেন, তিনি টাকা দেবেন, এই ধরনের প্রচার করছে তৃণমূল। এতে কি কোনো ফায়দা হবে? সেটা তো তৃণমূল বলতে পারে আর মানুষ বলতে পারে যারা টাকাটা পাবে। এ তো টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি, তৃণমূলের রাজনীতি। তৃণমূল মানুষকে পণ্য মনে করে। তৃণমূল মনে করে পশ্চিমবঙ্গের মহিলাদের 1000 টাকা দিয়ে দিলে তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের সত্তা এবং সর্বোপরি তাদের যে রাজনৈতিক মতামত, সেটাকে কিনে ফেলা যাবে। এটা তো মানুষকে অপমান করা। সমিতিকে নবান্নে ঈদ এবং পুজোর বোনাস রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অগ্রিম 6,000 টাকা বোনাস ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে ভোটের আগে। কি বলবেন? সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা বোনাস পাবেন ঈদের এবং পুজোর, তাদের অভিনন্দন। যদি ডিএটা দিতে পারতেন তাহলে আর এসব ঘোষণার কোনো প্রয়োজন হতো না। আসল যাদের অধিকার, যেটা
তাদের ন্যায্য পাওনা, যেটাকে আটকানোর জন্য তিনটে জায়গায় হেরেছে, স্যাটে, সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, এখন সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট করছে। আগে ডিএটা দিন, তাহলে আবার বোনাস টোনাসের গল্প থাকে না। নির্বাচন কমিশন বলেছেন খবরের কাগজে প্রচার করলে লিখিত দিতে হবে। বিদ্বেষ, ধর্মীয় আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, এই সবই নির্বাচনী বিধি ভঙ্গের আওতায়। আগেও ছিল, এখনো বলেছে খবরের কাগজে যেটা দেওয়ার সব প্রার্থী দিয়ে দেন। কিন্তু পশ্চিমবঙ্গে তো খুব একটা বেশি আমরা পরিবর্তন দেখি না। এখানে হেড স্পিচও চলে, বিভাজনের বক্তব্যও চলে, সিএ কে কেন্দ্র করে ধর্মীয় বিভাজন তৈরি করবার চেষ্টা চলে, সংখ্যালঘুদের মনে আতঙ্ক তৈরি করে দেওয়ার চেষ্টা চলে, আর যারা নিম্নবিত্ত হিন্দু উদ্বাস্তু আছেন তাদের বিভ্রান্ত করবার প্রচেষ্টা চলে। সবই তো চলছে। সমিতি আজকে উলুবেড়িয়া তৃণমূল প্রার্থী সাজিদা আহমেদের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার করেছে এবং খোঁজ দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমনটা পোস্টারের মধ্যে। দেখুন, এ সমস্ত রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বিক্ষিপ্তভাবে কোনো কোনো দলে এরমভাবে কেউ পোস্টার লাগান, তারা কোন দলের কি বৃত্তান্ত এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। তৃণমূল দলটাই নিখোঁজ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন না। মানুষ তো দেখলো তৃণমূলকে 1998 সাল থেকে, অনেক দিন থেকেছে। দলটাই নিখোঁজ হয়ে যাবে, প্রার্থী কি আছে। যারা মারছে তারাও নিখোঁজ হবে, যার সম্পর্কে মারছেন তারাও নিখোঁজ হবে। বিসর্জন অবশ্যম্ভার। নির্বাচন কমিশনার জানিয়েছেন যে কোন রাজ্যে চুক্তিভিত্তিক অস্থায়ী ভোটের কর্মীদের কাজে লাগানো যাবে না। গতবারও এই নির্দেশ ছিল, কিন্তু এই নির্দেশ অমান্য করেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস। এবং এটা শুধুমাত্র কেন্দ্র মানে নির্বাচন কমিশনের বক্তব্য নয়, রাজ্য নির্বাচন কমিশনও বলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের অন্যতম ভিত্তি হলো সিভিক ভলেন্টিয়ার্স, আশা কর্মী। এদের কাজে লাগায়, তারা লাগাবে। সেটাকে আটকানোর দায়িত্ব যারা বিরোধী দলের কর্মী মানে বিজেপির, আমরা ইনফরমেশন দেব। আর ক্রিমিনাল রেকর্ড থাকলে গণমাধ্যমে জানাতে হবে। কেন ক্রিমিনাল রেকর্ড যুক্ত প্রার্থীকে দাঁড় করানো হলো, রাজনৈতিক তো বলে দিয়েছে, এগুলো আমরা কি বলবো। এবং যদি কেউ একে অভিযোগ জানায়, তাহলে 100 মিনিটের মধ্যে লোকেশন দেখে সেখানে পৌঁছে যাবেন কমিশনার প্রতিনিধিরা, কমিশনের প্রতিনিধিরা। একদম ঠিকভাবে পৌঁছে যা করা ওর কমিশনের কাজ, আমাদের কিছু নেই। নির্বাচনের দিন যেখানে যেখানে অশান্তি হবে ছুটে বেড়াবেন রাজ্যপাল, নির্বাচনের দিন যেখানে যেখানে অশান্তি হবে খবর তৈরি। রাজ্যপাল একটা বার্তা দিতে চেয়েছেন। রাজ্যপালের পক্ষে তো আর কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত আর শ্রীরামপুর থেকে ব্যারাকপুর দৌড়ানো সম্ভব নয়। রাজ্যপাল একটা অনুভূতিপ্রবণ মন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে সুস্থ, স্বাভাবিক, অবাধ, শান্তিপূর্ণ, স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার প্রচেষ্টা করছেন। এটা রাজ্যপালের একটা বার্তা, স্বাগত জানাচ্ছি তাকে। রাজ্যপাল একজন রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি এই ধরনের অভিযোগ পেয়ে ছুটে বেড়াবেন। রাজ্য কোন পরিচালিত হচ্ছে? রাজ্যপালের দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা হচ্ছে কিনা সেটা দেখা। মানুষের মৌলিক অধিকার যদি পদদলিত হয়ে যায়, মানুষের মত প্রকাশের যে সাংবিধানিক অধিকার, সেই মত প্রকাশের অধিকার যদি বাজেয়াপ্ত হয়ে যায়, তো স্বাভাবিকভাবে রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে সেটাকে সুরক্ষিত করার। তার জন্যই রাজ্যপাল এই কথা বলছেন। হিংসা রুখতে প্রত্যেক জেলায় কন্ট্রোল রুম খোলা হবে বিশেষ, সেখানে সিনিয়র অফিসাররা থাকবেন। জেলা শাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে, জানালেন কমিশনার। জেলা শাসকদের কমিশনার জানাবেন, এই তো শুনলাম বিভিন্ন জায়গায় জেলা শাসকরা মিটিং করছেন সরকারি কর্মচারী পরিষদের নেতাদের নিয়ে, যে কিভাবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতানো যায়। উত্তরবঙ্গে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 85 ঊর্ধ্ব বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। 40% বেশি প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। এটা তো উত্তম প্রস্তাব, এর আগের বারেও ছিল। কিন্তু এক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা দেখা যায়, যত সংখ্যক ভোটার থাকেন সেটাকে ম্যানেজ করা একটু কঠিন হয়ে পড়ে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু লোক সাংগঠনিক শক্তি মানে পুলিশি শক্তিতে কিছু লোক ভোটের সময় চলে যায় সেই বৃদ্ধদের বাড়িতে। এটা নতুন কিছু নয়। লালবাজারের তরফ থেকে রেশন দুর্নীতি মামলায় 2019 থেকে এখনো পর্যন্ত কত অভিযোগ জমা হয়েছে প্রত্যেক থানাতে জানাতে বলা হয়েছে, এবং এই 2019 সাল থেকে কতগুলো এখনো পর্যন্ত রিপোর্ট করেছে জমা দিচ্ছে সেই বিষয়ে এতদিন পরে কেন? প্রথম যখন 3টে ডায়েরি হয়েছিল তখন কোনো ব্যবস্থা নেননি।
তাদের পুলিশের ইন্টেলিজেন্স নেই, তারা জানে না যে কিভাবে লক্ষ কোটি টাকার ওপর দুর্নীতি হয়ে গেল। এখন এগুলো খোঁজ করে নিয়ে আসছে যে সমস্ত সোর্সগুলোকে ব্লক করে দিতে হবে। যদি কেউ সাক্ষী থাকে তাদের হস্টাইল করতে হবে, যদি কেউ ডায়েরি করে থাকে তার নাম পাওয়া গেলে তাকে ভীত সন্ত্রস্ত করতে হবে। এই কারণেই এই প্রচেষ্টা। হাইকোর্ট রাজ্য পুলিশকে অত্যন্ত নিন্দা করেছে আর কি, ভূমিকা নিয়েছে। কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি? বা কালকে তো আজকে ছুটি ছিল। আজকে গতকাল কত হয়েছে? সব বলে নাও। আচ্ছা, ট্রেনে বাসে রাস্তায় শুধু চেকিং নয়, এবার প্রথম যেটা করা হচ্ছে এয়ারপোর্ট এবং বিশেষ করে চার্টার প্লেন, হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে সেই পয়েন্টগুলো কমিশনার বিশেষ নজরদারি করছেন। কারণ মনে করা হচ্ছে অনেক জায়গাতেই চার্টার প্লেন, হেলিকপ্টার এগুলোকে ব্যবহার করা হতে পারে টাকা, কালো টাকা এপাশ থেকে ওপাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এত আটোসাটো উদ্যোগ কি নির্বাচন কমিশনার অবাধ করতে চাইছেন, ব্যবস্থাটাকে স্বচ্ছ করতে চাইছেন, তার জন্য তিনি কিছু কড়া পদক্ষেপ নিচ্ছেন। এর আগে এটা ছিল না, এবার নতুন এটা ঘোষণা করেছেন। ভালো, এটা তো আমরা স্বাগত জানিয়েছি। আমরা চাই শুধু আজকে থেকে নয়, আমরা 50-এর দশকের মাঝামাঝি থেকে তখনকার আমাদের জনসংঘের সময় থেকে আজ পর্যন্ত আমরা নির্বাচনের স্টেট ফান্ডিং এর কথা বলেছি এবং কালো টাকার ব্যবহার কমানোর জন্য আমরা বারবার সওয়াল করেছি। এটা তো আমাদের অবস্থান। নির্বাচন কমিশন করেছেন, এটা যদি বাস্তবায়িত করতে পারেন তো তাদের অভিনন্দন দেওয়া হবে। এটাকে স্বাগত জানানো হচ্ছে এই স্ট্যান্ডকে। বাংলায় যে 7 দফার ভোট, আপনারা গতকাল পর্যন্ত বারবার বলেছেন যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট পরবর্তী সন্ত্রাস ইত্যাদির জন্য 7 দফায় ভোট। আজকে দেখা যাচ্ছে ইউপি এবং বিহারে 7 দফায় ভোট। ইউপির আসন সংখ্যা অনেক বেশি, কিন্তু বিহারে এবং পশ্চিমবঙ্গের আসন সংখ্যা খুব কাছাকাছি। বিহারে কেন 7 দফায়? গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কোনো প্রাণহানি হয়েছে? কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে? সমাজবাদী পার্টি পরাজিত হয়েছে, কিন্তু সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদব কি একবারও বলেছেন যে বিজেপি বুথ দখল করে, ছাপ্পা মেরে, সন্ত্রাসের আবহে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হয়েছে? এই অভিযোগ তো তারা করেনি। সুতরাং সেখানে যদি 7 দফা ভোট হয়, তার মানে আরো আটোসাটো ব্যবস্থা, যে ফোর্স ডিপ্লয়েড হচ্ছে সেগুলোর মুভমেন্ট করানোর জন্য একটা বড় সময় দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে যাতে সবাই সব জায়গায় ঘুরে ভোটটাকে ভালোভাবে করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। শরীর ভালো থাকবে, এতে সাংবাদিকদেরও থাকবে, নেতাদেরও থাকবে। 100% কেন্দ্রীয় বাহিনী দাবি করছে বাংলার মানুষ। এবার এই 100% যদি কেন্দ্রীয় বাহিনী আসে, তার শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দলের আদৌ কি কোনো আপত্তি থাকতে পারে? যারা আপত্তি করছে তারা বলতে পারে। আমরা তো স্বাগত জানাচ্ছি, আমাদের কাছে তো আপত্তির বিষয় নয়। আমরা মনে করি কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। সমীকরণ বামফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্য সামনে আসছে, দিল্লিতে মোদির গ্যারান্টি, এখানে দিদির গ্যারান্টি, আসলে এগুলো ভোটের গ্যারান্টি, মানুষের গ্যারান্টি নেই বলে বিজেপি তৃণমূল। আরে ভাই, ওখানে দেখলাম তো বিমান দুর্ঘটনা হয়ে গেল, 16টা নাকি আসন দিতে পারলো, তারপরেই প্লেন ভেঙে পড়েছে। নিজেদের মধ্যেই ঠিক করতে পারলেন না কোন আসনে লড়বে, আগে ঠিকঠাক করে নেই, নামুন মাঠে কোমর বেঁধে, তারপরে এসব ভাষণ টাষণ দেবেন। আরে সিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো, একা তো লড়তে পারবে না। আমরা আগে বলতাম না যে কংগ্রেসকে 1:1 লড়াইয়ের মধ্যে নিয়ে যেতে হবে, কেন বলতাম? একা আমাদের অত লড়ার ক্ষমতা ছিল না, তাই আজকে আমাদের বিরুদ্ধে সিট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। একটা রাজনৈতিক দল যদি একক শক্তিতে কোনো প্রদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সে তো আর অ্যাডজাস্টমেন্টের কথা বলবে না। নীতিগত কারণে, মতাদর্শগত কারণে কোনো জায়গায় কমন মিনিমাম প্রোগ্রাম যদি তৈরি করতে পারে, অন্যান্য রাজ্যে কথা বলে, আমাদের ইন্ডিয়াতেও আছে। কিন্তু এরা কি, এ তো বলছে না, প্রত্যেকে একে অন্যের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন। এই দিয়ে সংবাদ মাধ্যমে টিকে থাকা যায়? এবার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ ভোটের নির্ভণ্ড তো প্রকাশ হয়ে গেল, কিন্তু বিজেপির দ্বিতীয় বঙ্গের প্রার্থী তালিকা তো প্রকাশ পেল না। কবে আসবে
বিভিন্ন কেন্দ্রে আছে, শুভেন্দু অধিকারী যাচ্ছেন শ্রীরামপুরে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম দীক্ষিতা ধর, কিন্তু বিজেপি প্রার্থীকে তাই জানানি। আমাদের 24/7 এর পার্টি, 365 দিন রাজনীতি করা দল। আমাদের লড়াই তো নীতির লড়াই। প্রার্থী তো এখানে অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক তো একজনই, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, বাদ বাকি তো কেউ নেই। আর আমাদেরও কর্মীদের একটু স্বস্তি দিতে হবে, সারা বছর কাজ করছে, কাজ করে যাচ্ছে, এক্ষুনি আবার প্রার্থীর নামটা বলে দিয়ে আমরা একটু রেস্ট দিচ্ছি, দুদিন পরে দিচ্ছি, ও অসুবিধে কি আছে? আমাদের ব্যাপার তো, এটা ওদের পারিবারিক ব্যাপার না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, একমাত্র জগৎ প্রকাশ নাড্ডা উত্তর দিতে পারবেন, সুকান্ত মজুমদারও পারবেন না। শ্রমিকরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, তিনি দিল্লি যান, এমনটা বাংলার মেয়ে আছেন, এখনো আছে প্রধানমন্ত্রী মানে গল্পটা। কিন্তু প্রার্থী তালিকায় নেই, মমতা ব্যানার্জি প্রার্থী তালিকায় নেই। বলছি বাংলার মেয়ে দিল্লি যান, এমনটা আজকে বেল্লা সভা থেকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওখানে কি প্রার্থী কোনো মানে মহিলা প্রার্থী? বুঝতে পারছি না এখন, কারণ আমরা আগে শুনেছিলাম একটা জোট হচ্ছে, সেই জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি একমাত্র প্রতিষ্ঠিত মুখ, পরীক্ষিত মুখ। এটা তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল, কারণ এখানে বহিরাগতরা এসে হেরে গিয়েছিল, অন্য কেউ আর হারাতে পারেনি, অন্য কেউ লড়াইনি, একমাত্র লড়েছিল তৃণমূল কংগ্রেস। আমরা, ওরা বলছিল যে হবেই, প্রধানমন্ত্রী হবেই, কবে তিনি সিংহাসন অন্য কাউকে দিয়ে দেবেন সে নিয়ে চর্চা শুরু হয়েছিল। তা এখন তো কিছুই হলো না। এই তো নেট প্র্যাকটিসটাও ভালো মতো করতে পারলো না, ছাদে দাঁড়িয়ে ব্যাট ঘোরালে হবে? নামুন মাঠে, তারপর খেলা। সমিতি বিধানসভার পাশ হওয়া বিধায়ক এবং মন্ত্রীদের ভাতা বৃদ্ধির যে বিল, সেই বিলে এবার প্রয়োজনীয় স্বাক্ষর করলেন রাজ্যপাল। মন্ত্রীদের বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধির যে বিল বিধানসভায় পাশ হয়েছিল, তাতে এবার প্রয়োজনীয় স্বাক্ষর করলেন রাজ্যপাল। কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গের যে বিধায়করা এখন প্রাক্তন হয়ে গেছেন, তাদের যা পেনশন সেটা সারা ভারতবর্ষের সর্বনিম্ন। যে পেনশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে প্রাক্তন বিধায়করা পায়, বহু বিধায়ক এরকম আছেন সে দিয়ে অসুস্থ মানুষ তার পথ্যটুকু পর্যন্ত জোগাড় করতে পারেন না। আমরা চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সংবেদনশীল, কবি, আবেগপ্রবণ, এই বিষয়টা এবার অন্তত একটু দেখুন, একটু বাড়ান। মন্ত্রীদের বাড়ুক, মন্ত্রীদের অনেক কাজকর্ম আছে, মন্ত্রীদের ভাতা বাড়ুক, সব ভাতা বাড়ছে। আমরা বললে বা বিরোধিতা করলে তো কিছু এসে যায় না, কিন্তু বহু এরকম বিধায়ক আছেন যারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেন। বাড়িতে এলে মানুষকেও তো চাউ খাওয়াতে হয়। একজন জনপ্রতিনিধি ছিলেন, তার কাছে লোকজন আসেন, ওই সামান্য পেনশনে চলে না। একটু দেখতে পারেন। শুনেছি বিধানসভায় নাকি আলোচনা হয়েছিল, স্পিকার পাঠিয়েছেন ফিনান্স মিনিস্ট্রিতে, কিন্তু পাশ হয়ে আসেনি। এটা একটু দেখলে ভালো হয়। আর যদি এখন না দেখতে পারেন, পরের বছর আমরা দেখব। তারপর থ্যাংক ইউ, ধন্যবাদ।